ফেনীতে প্রবাসী স্ত্রী ও 2 সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন, রহস্য উদ্ঘাটনে ভিসেরা পরীক্ষার আলামত সংগ্রহ। টেন্ডারবাজি দখল ও ভর্তি বাণিজ্যে বেপরোয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, অভ্যন্তরীণ কোন্দল চরমে। থেকে প্রায় 100 রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি, নাফ নদী দিয়ে নৌকা নিয়ে প্রবেশের চেষ্টা। 5টি ক্ষুদ্র গোষ্ঠীর ভাষায় প্রাথমিক বিদ্যালয়ের বই মিলবে জানুয়ারিতেই, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় দুশ্চিন্তা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য সহ রংপুর সুগার মিলের 2 কর্মচারীকে শনাক্ত করেছে ডিএসপি। তবে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছে তারা। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় রংপুর সুগার মিলের কর্মচারী ও দুর্বৃত্তরা সাঁওতালপল্লীতে হামলা ও বাড়িঘরে আগুন দেয়। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে সুগার মিলের কর্মচারী মোস্তাফিজুর রহমান ও আব্দুস সালাম রয়েছেন। এ বিষয়ে আরো জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, যাদের শনাক্ত করা হয়েছে তাদের কি আটক করা হয়েছে? এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি এই বিষয়টি নিয়ে একটু আগে গাইবান্ধা পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে আটকের প্রক্রিয়াটি সাধারণত সম্পূর্ণ করবার কথা যে থানায় মামলা হয়েছে সেখানে, এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং তাদেরকে বিষয়টি জানানো হয়েছে যে ইতিমধ্যেই কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে 6 নভেম্বর এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে স্থানীয় যেসব সাঁওতাল বা আদিবাসী গোষ্ঠীর লোকজন রয়েছে, মুসলমান রয়েছে, তারা বরাবরই অভিযোগ করছিলেন যে এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন, কিন্তু পুলিশ বিষয়টিকে প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছে না। এবং আপনি জানেন যে গণমাধ্যমে বিভিন্ন সময় যে সব ফুটেজ ব্যবহার করা হয়েছে, বিশেষ করে টেলিভিশনে, সেখানে কিন্তু দেখা গেছে যে পুলিশের উপস্থিতিতেই অনেক লোকজন আগুন লাগাচ্ছে এবং তাদের মধ্যে সুগার মিলের বেশ কিছু কর্মচারীকেও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়েছিল। সেগুলো বিষয়ে কিন্তু পুলিশ চেপে গেছে, কারণ তাদের মামলার বিষয়ে তারা খুব একটা আগ্রহ দেখেন। আপনি এখনো জানিয়ে রাখছি এই ঘটনায় কিন্তু 2টি মামলায় 1200 জনকে আসামি করা হলেও 15-20 জনের বেশি পুলিশ আটক করেন, এবং যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই কিন্তু এজাহারভুক্ত নয়, এজাহারের বাইরে, অর্থাৎ বেনামি আসামি। আর যাদেরকে এজাহারভুক্ত করা হয়েছে তাদের কাউকে পুলিশ একজনকে আটক করতে পারেনি বা গ্রেপ্তার করেনি পুলিশ এখন পর্যন্ত। এর মূল কারণটাই ছিল যে পুলিশের সহযোগিতা নিয়ে এই গ্রামে হামলা করা হয়েছে, লুটতারাজ করা হয়েছে, এই অভিযোগটা শুরু থেকেই ছিল। আর যাদের কথা বলা হচ্ছে তাদের 2 জন, আমি একটু আগে নিশ্চিত হয়েছে যে তাদের 2 জন বেশ কয়েকবার ওই সাঁওতালপল্লীতে গিয়েছেন এবং তারা স্থানীয় ইউনিয়ন যেটি আছে, বিশেষ করে সুগার মিল কর্মচারী ইউনিয়ন যেটা রয়েছে, তাদের নেতৃস্থানীয় এবং তাদের উপস্থিতিতে বেশ কিছু লোকজন ওই দিন গেছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি, এবং পুলিশও এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছে। তবে জেলা পুলিশের যিনি প্রধান এসপি, তার সাথে আমি কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেছি, তিনি আমার ফোন না ধরার কারণে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারছি না যে ঠিক কখন এবং কবে তাদেরকে গ্রেপ্তার করা হবে বা এরকম কোনো পরিকল্পনা তাদের রয়েছে। তবে গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছেন যে একজন পুলিশ সদস্য এবং 2 জনকে তারা নিশ্চিতভাবে ফুটেজ দেখে শনাক্ত করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলার পুলিশের তৎপরতার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফেনীতে 2 সন্তান ও মায়ের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। শহরের রামপুর এলাকার পশ্চিম উকিলপাড়ার বাসা থেকে গতরাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ভিসেরা পরীক্ষার আলামতও সংগ্রহ করা হয়েছে। পশ্চিম উকিলপাড়ার বক্তিয়ার ভুইয়ার বাড়িতে 1 বছরের বেশি সময় ধরে 2 সন্তানকে নিয়ে ভাড়া ছিলেন মর্জিনা আক্তার। মেয়ে তাসনিম আহমেদ 3য় শ্রেণীতে পড়তো, আর ছেলে মাহিম আহমেদের বয়স 5 বছর। মর্জিনার স্বামী তারেক আহমেদ ইটালি প্রবাসী। প্রতিবেশীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই মোবাইল ফোনে স্বামীর সঙ্গে মর্জিনার কথা কাটাকাটি হচ্ছিল। সোমবার সন্ধ্যা পর্যন্ত কারো সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের মরদেহ দেখতে পায়। টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য দখল সহ নানা কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এখন বেপরোয়া। এই ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্টের পাশাপাশি বাড়ছে খুনের ঘটনাও। সম্প্রতি ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর রহস্যজনক মৃত্যুর কারণও টেন্ডারের টাকা ভাগাভাগির জের বলে অভিযোগ উঠেছে।
একসময় মৌলবাদীদের আখড়া হিসেবে সারা দেশে পরিচিতি থাকলেও 2012 সালের শেষ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য হারায় ইসলামী ছাত্র শিবির। তারা বিতাড়িত হবার পর পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ আসে ছাত্রলীগের হাতে। এরপর নিজেরাই জড়িয়ে পড়ে অভ্যন্তরীণ কোন্দলে। গত 4 বছরে অন্তত 75 বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। এর মধ্যে 11 বার সংঘর্ষ হয়েছে 2016 সালে। এ সময় হামলার শিকার হয়েছেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরাও। ছাত্রলীগ তাদের নৈতিকতা হারাচ্ছে বলে মনে করছেন সাবেক নেতারা। অর্থনীতির উপর বেস করেই পলিটিক্স, যারা ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত। আগে আমরা আদর্শের জন্য লড়াই করতাম, এখন ম্যাক্সিমাম টাকা পয়সার জন্য লড়াই করে। গত মাসে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফানের মৃত্যুর পর সামনে আসে নেতাকর্মীদের দ্বন্দ্ব। অভিযোগ উঠেছে 97 কোটি টাকা টেন্ডারের জেরেই খুন হয়েছেন দিয়াজ। আমাদের সংগঠনের মধ্যে হয়তো ধরেন প্রতিযোগিতা আছে, তবে প্রতিহিংসা নাই, সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। আর সংগঠন আমি তো বললাম যেটা বৃহৎ সংগঠন, আমাদের মধ্যে বিভিন্ন ধরেন অনুপ্রবেশকারী বা বিভিন্ন ধরনের সংগঠনের এজেন্টরা ঢুকে বারবার এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। ছাত্রলীগের এসব কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ নষ্টকারীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রত্যেকের মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশনগুলোকে সংগ্রহ করার চেষ্টা করছি এবং যেখানে যাকে যা ধরনের ন্যূনতম যে সংশ্লিষ্টতা পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বা সাথে যৌথভাবে আমরা তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা ব্যবস্থা নেব। গেল শনিবার ছাত্রলীগের বিশৃঙ্খলা দূর করতে চট্টগ্রাম এসেছিলেন কেন্দ্রের 4 নেতা। বৈঠক চলাকালেই বিশ্ববিদ্যালয়ের 2 নেতাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়া থেকে প্রায় 100 রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। 6-7টি নৌকা নিয়ে তারা উখিয়ায় প্রবেশের চেষ্টা করছিল। গতরাত থেকে সকাল 10টা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি জানায় নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা বহনকারী এসব নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকাতে 12 থেকে 15 জন রোহিঙ্গা ছিল। বিজিবির সতর্ক অবস্থানের কারণে আগের তুলনায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীর সংখ্যা কমেছে। বিজিবির তথ্যমতে গত 15 দিনে শতাধিক রোহিঙ্গা বহনকারী নৌকা ফেরত পাঠানো হয়েছে। ভূমি দখলের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে সকাল থেকে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর এলাকা অবরোধ করে রেখেছেন পাহাড়িরা। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। এতে রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলা সংযোগ সড়ক ও নানিয়ারচরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা জানান, বৃহস্পতিবার বুড়িঘাট ইউনিয়নের পুলিপাড়ায় মারমা ও চাকমাদের ভূমি দখল করতে আসে 40 থেকে 50 জন বাঙালি। তাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এই ঘটনায় মামলা হওয়ার পরপরই পাহাড়িদের আটক করে পুলিশ। প্রতিবাদে সকাল সন্ধ্যা অবরোধের ডাক দেয় পাহাড়িরা। এবারে বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে প্রতিবেদন। মুজিবনগর সরকার গঠনের পর 1971 সালের 11 ডিসেম্বর প্রথম জনসভা হয়েছিল যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে। জনসভায় বক্তৃতা করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। স্বাধীন বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের ঘোষণা দেন তাজউদ্দিন। 71-এর 6 ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় দেশের প্রথম জেলা শহর যশোর। 11 ডিসেম্বর স্বাধীন যশোরে প্রথম জনসভা করে প্রবাসী সরকার। সীমান্ত পাড়ি দিয়ে জনসভায় যোগ দিয়েছিলেন অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ মন্ত্রিসভার সদস্যরা। প্রবাসী বাংলাদেশ সরকার প্রথম স্বাধীন বাংলার মাটিতে 11 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করে এই যশোর রসনালী মঞ্চ মানে টাউন হল ময়দানে তারা মিটিং করে। সে সময়ের যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দান এখন পরিচিত টাউন হল ময়দান নামে। সেখানে জনসভায় অসাম্প্রদায়িক দেশ গড়ার ঘোষণা দেন তাজউদ্দিন আহমেদ। জনসভায় অনেক দেশি বিদেশি সাংবাদিক ছিলেন। তাজউদ্দিন সাহেব সে সময় বলেছিলেন, দেশ এখন স্বাধীন আর ধ্বংস নয়, এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তিনি সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে বলেছিলেন সেটি হলো
এই স্বাধীন দেশে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। এই জনসভার খবর সংগ্রহে এসেছিলেন বিদেশের নামকরা সংবাদ মাধ্যমের কর্মীরা। পরদিন লন্ডনের ডেইলি টেলিগ্রাফ, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট সহ নানা পত্রিকায় ছাপা হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম জনসভার খবর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ 13ই ডিসেম্বর। ৭১-এর এই দিনে হানাদার মুক্ত হয় বেশ কয়েকটি জেলা। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পিছু হটতে বাধ্য হয় পাক বাহিনী। পাক সেনাদের বিতাড়িত করে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে মানিকগঞ্জ, নীলফামারী ও নাটোরের লালপুর। মানিকগঞ্জে সংগঠিত পাক হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের ৪২টি সম্মুখ যুদ্ধ হয়। শতাধিক পাক সেনা নিহত এবং ৫৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ৯ জন মুক্তিসেনা পঙ্গু হয়ে যান। দিনটি স্মরণে আয়োজন করা হয়েছে ১৪ দিনের বিজয় মেলা। নীলফামারীতে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক জাকির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পুরো দমে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। নগরীর মণ্ডলপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। এই সময় পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এদিকে সকালে বের না হলেও দুপুরে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সকালে বাড়িতেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন সেলিনা হায়াৎ আইভী। এদিকে গতরাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। এছাড়াও আলোচনা সমাবেশ, গজল, হামদনাথ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে। সকাল 9:15টার দিকে নগরের 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এই মিছিল বের করা হয়। বিকেলে বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। এদিকে রাজশাহীতে জশ্নে জুলুস বের করে বিভিন্ন মসজিদ ও সংগঠন। পরে সেগুলো নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে নগরীতে পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। প্রতিটি শোভাযাত্রা ছিল পুলিশের কড়া নজরদারি। সমগ্র বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দিনাজপুরে চালকলের বয়লার বিস্ফোরণে দগ্ধ 4 শ্রমিকের একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। চিকিৎসা চলছে আরও 3 শ্রমিকের। সোমবার সন্ধ্যায় রানীগঞ্জ বাজারের একটি চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণ হয়। গরম পানিতে ঝলসে যান 4 শ্রমিক। তাদের 3 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোলজার হোসেন নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে মারা যান গোলজার। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইপুর ও টঙ্গীর গাজীপুরা 27 রোড এলাকা থেকে 2টি চোরাই প্রাইভেট কার সহ 8 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতরাতে জেলা গোয়েন্দা পুলিশের 2টি টিম পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে। আটক 8 জনই পেশাদার গাড়ি চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতরাতে নগরীর সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে 3 রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভার সহ সন্ত্রাসী রাজীব হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অস্ত্র ও গাড়ি চুরির ঘটনায় 2টি মামলা হয়েছে। পাঁচটি ক্ষুদ্র গোষ্ঠীর ভাষায় প্রাথমিক বিদ্যালয়ের বই জানুয়ারিতেই দেওয়া হবে, কিন্তু প্রয়োজনীয় শিক্ষক ও প্রশিক্ষণ না থাকায় পাঠদান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষা কর্মকর্তারা। নিজ ভাষার পাঠ্য বই আগামী মাসেই পাবে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও ওরাও শিশুরা। কিন্তু এখনো ঠিক হয়নি শিক্ষক, কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি শিক্ষকদের। ফলে পাঠদান নিয়ে চিন্তিত প্রধান শিক্ষকরা। পদক্ষেপ নিয়েছেন এটা আমরা শুনেছি, বা এখনো আমরা কোনো নির্দেশনা পাইনি সরকারিভাবে। আর সরকারিভাবে আমরা এখনো পর্যন্ত ট্রেনিং পাই নাই। তবে শিক্ষা কর্মকর্তারা বলছেন সরকারি নির্দেশনা পাওয়ার পর দ্রুতই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা বই এবং শিক্ষকদের প্রশিক্ষণের এখনো নির্দেশনা পাইনি। এটি সরকারের নির্দেশনা পেলে আমরা এই কার্যক্রম বাস্তবায়ন করব। বরেন্দ্রা লালজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 112 শিক্ষার্থীর মধ্যে 41 জনের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা সাদ্রি, কিন্তু সাদ্রি ভাষায় শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক নেই। শুনছি পাচ্ছি কি ওই সরকার আমাদেরকে বই দিচ্ছে, তো বই তো দিচ্ছে ঠিকই, তো আমাদের শিক্ষক তো লাগবে। শিক্ষক না হলে তো আর বই দিয়ে লাভ হচ্ছে না।
নেত্রকোনার 10 উপজেলার মধ্যে 7 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 10,000 শিশু লেখাপড়া করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা না জানার কারণে শিক্ষকরা প্রশিক্ষণ চাইছেন। আমি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা জানি না, তবে আমাকে ট্রেনিং দেওয়া হলে আমি ওদেরকে পড়াতে পারবো।